আচ্ছা, দুঃখিত, আমার গত লাইফটা হইতেছে ওই যে সমস্যা হয়ে গেছে এখন ঠিক আছে। এখন আবার নতুন করে লাইভ হইতেছে, আমি দিতেছি একটু দাঁড়াও, শেয়ার করে নিই। আচ্ছা, কি হয়েছিল, একটু সমস্যা হয়েছিল, আশা করি এখন ঠিক আছে। আসো। আচ্ছা, প্যারা নাই, আমরা আস্তে আস্তে আবার একটু শুরু করি। তো যেটা বলতেছিলাম, আমার গত লাইফটা একটু সমস্যা হওয়ার কারণে কেটে গেছে। আসলে যেটা বলতেছিলাম সেটা হইতেছে, এখান থেকে বাকি জিনিস পার্টটা হচ্ছে আমরা একটু রিডিং দিব, বাকিটুকু আমাদের দাগানো হয়ে গেছে। আর অল্প কিছু জিনিস আছে, এই যে জায়গাটায়, এই জায়গাটা একটু খেয়াল করো। আচ্ছা, এই জায়গাটা একটু খেয়াল করো, দাঁড়াও। ওকে। আচ্ছা, ঠিক আছে, আসো এখন এইখান থেকে যে পার্টটা আমাদের পড়তে হবে, প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্যই হচ্ছে জীবের বৈশিষ্ট্য। ঠিক আছে, প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্যই হচ্ছে জীবের বৈশিষ্ট্য। এই যে লাইনটা, এই লাইনটা আমাদের একটু দাগায় ফেলো। নিচের দিকে প্রোটোপ্লাজমীয় চলন, এই যে লাইনটা, এই লাইনটার আগে 3 স্টার দাও। এই লাইনটা 3 স্টার ফর ক। আমাদের যে জ্ঞানমূলক প্রশ্নের জন্য এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। সাইক্লোসিস বা আবর্তন কাকে বলে? সাইক্লোসিস বা আবর্তন কাকে বলে? কোষ প্রাচীরযুক্ত প্রোটোপ্লাজমে জলস্রোতের মতো যে চলন দেখা যায়, একদম সোজা, জ্ঞানমূলক, আবর্তন বা সাইক্লোসিস বলা। আবর্তন দুই প্রকার, একটা হচ্ছে একমুখী, আর একটা হচ্ছে উভমুখী বা দ্বিমুখী বা বহুমুখী আবর্তন। একমুখী আবর্তন কোথায় দেখা যায়? পাতা ঝাঁঝি। এইটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আরেকটা হচ্ছে বহুমুখী আবর্তন, ট্যারেস্ক্যানশিয়া বা ট্যারেস্ক্যান্টিয়া, যাই বলো না কেন, এইটাও খুবই খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা এমসিকিউ আমাদের এখান থেকে পড়তে হবে। ওকে, এখান থেকে প্রোটোপ্লাজম থেকে আপাতত পড়া এই পর্যন্তই আমাদের। আপাতত পড়া এই পর্যন্তই। আমরা এখন চলে যাব অন্যতম একটা গুরুত্বপূর্ণ পার্টে। সেটা হচ্ছে আমাদের আজকে পড়ার যে মূল টপিক, যে কোষ ঝিল্লি। আজকে আমাদের পড়ার মূল টপিকটাই হইতেছে এইটা, কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন নামে আমরা যে জিনিসটা পরিচিত, বেশিরভাগ ক্ষেত্রে প্লাজমা মেমব্রেন বলে আমরা পরিচিত থাকি। এই কোষ ঝিল্লিটা আসলে কোষ প্রাচীরের নিচে অবস্থান করে এবং প্রকৃত কোষ, আদি কোষ, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ সব জায়গায় অবস্থান করে। সর্বপ্রথম এই কোষ ঝিল্লিটা আবিষ্কার করছিলেন হচ্ছে কার্ল নাগেলি। কার্ল নাগেলি, ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখো। কার্ল নাগেলি কোষ ঝিল্লিটা আবিষ্কার করছিলেন। এখন আমাদের আসলে কোষ ঝিল্লি থেকে কি কি পড়তে হবে? আমাদের সর্বপ্রথম লাগবে হইতেছে কোষ ঝিল্লির গঠনটা। কোষ ঝিল্লির গঠন বর্ণনা করতে যায় বিভিন্ন মডেল আসছে। যেরকম আমাদের একটা প্রথমে কোষ ঝিল্লির গঠন মডেলের প্রথম যে মডেলটা দিল, সেই মডেলটার নাম হইতেছে স্যান্ডউইচ মডেল। স্যান্ডউইচ মডেল। এখান থেকে আমাদের কি ধরবে? স্যান্ডউইচ মডেল আসলে দিয়েছিলেন কে? ড্যানিয়েলি, ডি এ ড্যানিয়েলি এবং ড্যাভসন নামক দুইজন বিজ্ঞানী। 2 নাম্বার হইতেছে আমাদের ইউনিট মেমব্রেন হাইপোথেসিস মডেল। ইউনিট মেমব্রেন হাইপোথেসিস, ইউনিট মেমব্রেন হাইপোথেসিস
থেসিস মডেল দিছিলেন, এই মডেলটা দিছিলেন হচ্ছে রবার্টসন। মডেলটা দিছিলেন কি? রবার্টসন। এবং সবচেয়ে আধুনিক এবং সবচাইতে সবচাইতে আধুনিক আর সবচাইতে উৎকৃষ্ট গ্রহণযোগ্য মতবাদটা হইতেছে আমাদের ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল, এই জিনিসটাই হইতেছে, এই ফ্লুইড মোজাইক মডেলটাই হইতেছে আমাদের সিকিউ এর জন্য প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ, সিকিউ এর জন্য প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ, এবং একই সাথে এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসবে। ফ্লুইড মোজাইক মডেলটা দিছিলেন কে? এইটাও আমাদের খুবই ইম্পর্টেন্ট, দিছে হচ্ছে সিঙ্গার এবং নিকলসন নামক, সিঙ্গার এবং নিকলসন নামক আর এক দুইজন বিজ্ঞানী, নিকলসন, যৌথভাবে গবেষণার ফল। কত সালে? এটাও মনে রাখলে ভালো হয়, 1972। তো এই যে ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী কিছু বেসিক কথা আছে আমরা পড়ব। এই ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী তুমি বুঝতে পারতেছো কোষ ঝিল্লিটা একটা তরল জাতীয় পদার্থ। আসলে কোষ ঝিল্লিটা বলছে অর্ধ তরল জাতীয় পদার্থ। কি বলছি? অর্ধ তরল, সরি, অর্ধ তরল জাতীয় পদার্থ, অর্ধ তরল জাতীয় পদার্থ, ঠিক আছে, অর্ধ তরল জাতীয় পদার্থ। এবং মোজাইক, মোজাইক বলতে কি বুঝো বলো তো? মোজাইক জিনিসটা তোমাদের বোঝাই, সেটা হচ্ছে, মোজাইক জিনিসটা কি? ছোট 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 অনেকগুলা কণা মিলিত হয়ে যখন একটা নির্দিষ্ট আকার আকৃতি বা নির্দিষ্ট একটা ডিজাইনের কোনো বৃহৎ জিনিস তৈরি করে, তখন সেটাকে বলা হয় মোজাইক। আমরা যখন ঘাসফড়িং এর চোখের প্রতিবিম্ব করব, তখন একটা প্রতিবিম্ব হয় মোজাইক প্রতিবিম্ব, আর একটা হয় সুপারপজিশন অ্যাপোজিশন প্রতিবিম্ব। যাই হোক, মানে মোজাইক বলতে আমি তোমাকে বুঝাইতেছি যে এইখানে অনেকগুলা ছোট ছোট জিনিস মিলিত হয়ে একটা বড় জিনিস তৈরি করবে, এটাই হচ্ছে মোজাইক। তো ফ্লুইড মোজাইক মডেল 1 নাম্বার, সিঙ্গার এবং নিকলসন বলছিলেন আমাদের যে টোটাল মেমব্রেনটা আছে সেটা হচ্ছে অর্ধতরল জাতীয়, যার কারণে নামের মধ্যে ফ্লুইড আসছে, এবং সেখানে অনেকগুলো ছোট ছোট ইউনিট মিলে আমার টোটাল মেমব্রেনটা গঠিত। এবং আমরা দেখতে পাই সে বলছিলেন যে ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী আমার টোটাল যে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লিটা অসংখ্য ছোট ছোট ফসফোলিপিড অণু দ্বারা গঠিত না? এই ফসফোলিপিড অণু থাকে, তাই না? অসংখ্য ফসফোলিপিড অণু, ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে প্রোটিনগুলো অবস্থান করে। এই যে অসংখ্য ফসফোলিপিড অণু একটার পর একটা, একটার সাথে একটা মিলিত একটা বড় তৈরি একটা মেমব্রেন তৈরি করে, এজন্যই নামকরণ করা হয়েছিল ফ্লুইড মোজাইক মডেল। এবং এই ফ্লুইড মোজাইক মডেলের অপর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে আইসবার্গ মডেল। কি বার্গ? আইসবার্গ মডেল। আসলে আইসবার্গ মডেল এর বাংলা নাম হচ্ছে হিমশৈলী মডেল। হিমশৈলী। ঘটনা হচ্ছে হিমশৈলী মডেল কেন বলা হইলো? হিম মানে কি? বরফ। বরফ, বিষয়টা কি? ধরো সমুদ্রের মধ্যে অনেক সময় বরফ ভাইসে থাকে, ধরো এই হচ্ছে বরফ, আর এই হইতেছে তার পানির লেয়ার, ঠিক আছে? তখন আমরা এই টোটাল জায়গাটা, এটা হচ্ছে পানি, পানির মধ্যে এই পার্টটা নিমজ্জিত, এই পার্টটা উপরে আছে, তখন এই টোটাল বরফ খণ্ডটাকে আমরা বলি হচ্ছে আইসবার্গ। তো এসে বুঝাইতে চাইছে সিঙ্গার এবং নিকলসন যে এই যে ফসফোলিপিড অণুগুলা কঠিন না, বরঞ্চ এই পানির মতো তরলের মতো হয়ে অবস্থান করে, এবং এর মধ্যে স্থানে স্থানে প্রোটিন গুলা প্রথিত থাকে। তাহলে চলো আমরা আস্তে আস্তে এই ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী যে আমাদের বিখ্যাত মডেলটা সেইটা পড়বো। তার আগে অবশ্যই অবশ্যই হাতে কলমে নিয়ে বসো, খাতা নিয়ে বসো, আমরা ছবি আঁকবো, ঠিক আছে? আমরা ছবি আঁকবো, আসো। আমরা সর্বপ্রথম জানি যে ফ্লুইড মোজাইক মডেল, আসো লিখি আগে, সুন্দর করে একটু লিখি। ফ্লুইড মোজাইক মডেল, এই অনুযায়ী টোটাল 1 নম্বরে আমরা পাবো হইতেছে, 1 নম্বরে পাবো আমরা ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার। বাইলেয়ার মানে কি? 2টা লেয়ার। 2 নাম্বার আমরা পাবো মেমব্রেন প্রোটিন, মেমব্রেন প্রোটিন। 3 নম্বরে আমরা পাবো গ্লাইকো ক্যালিক্স, গ্লাইকো ক্যালিক্স। 4 নম্বরে আমরা পাবো কোলেস্টেরল,
তো এখন আসো আমরা এক একটা করে দেখব, তার আগে আমার সাথে সুন্দর করে ছবিটা আঁকো। আমাদের এক্ষেত্রে ছবিটা আঁকা খুবই জরুরি। তো আমাদের সর্বপ্রথম টোটাল যেই মেমব্রেনটা, আমি বারবার বলতেছি মেমব্রেনটা কি দ্বারা গঠিত, মেমব্রেনটা হইতেছে একটা দ্বিস্তর বিশিষ্ট মেমব্রেন, একটা দ্বিস্তর বিশিষ্ট মেমব্রেন, তাই না? তো উভয় স্তর ব্যাপী স্তরটা তৈরি হয় কি দ্বারা? ফসফোলিপিড অণু দ্বারা। উভয় স্তরটা তৈরি হয় কি দ্বারা? ফসফোলিপিড অণু দ্বারা। এই ফসফোলিপিড অণুতে কি থাকে? ফসফোলিপিড অণুতে ফসফোলিপিড অণুতে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে তার হেড আর একটা হচ্ছে তার টেল। আমি যেই জিনিসটা যেভাবে আঁকতেছি তোমরাও ঠিক সেভাবে আঁকলে কোনো ভুল হবে না, আঁকাটাও সুন্দর হবে। দেখো, তো এই হইতেছে আমার একটা করে ফসফোলিপিড অণু দিব, ফসফোলিপিড অণু। আমি আগে চিত্রটা সুন্দর মতো আঁকি, তারপরে আমরা বুঝবো। কারণ এই প্রত্যেক সিকিউতে আমাদের চিত্রটা মাস্ট আঁকতে হবে। সিকিউ দিলে আমরা প্রথমে একটা পার্ট লিখবো, সাধারণত গতে দিবে, আমরা একটা পৃষ্ঠা অর্ধেক লিখবো, তারপরে পৃষ্ঠায় তারপরে প্রতি সুন্দর করে বক্স করে একটা ছবি আঁকবো, তারপরে আবার লিখবো। ঠিক আছে? অর্থাৎ আমার ছবি আঁকাটা যেন লেখার মাঝখানে থাকে, টিচার যাতে সুন্দরভাবে দেখতে পায়। এখানে আমি প্রথম যে জিনিসটা আঁকছি, একটা স্ট্রাকচার আঁকার চেষ্টা করছি, যেই স্ট্রাকচারে এই টোটাল যেই দুইটা লেয়ার দিছি, এইটা হইতেছে আমাদের কি লেয়ার? ফসফোলিপিড বাইলেয়ার, তাই না? এই জিনিসটা হচ্ছে আমাদের ফসফোলিপিড বাইলেয়ার। আছে এইটা মুছে দেই, এইটা মুছে আমরা ছবির মধ্যে একবারে আঁকা আঁকি করি, লেখালেখি করি। এই টোটাল জিনিসটা হচ্ছে আমাদের একটা ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার। এবং বাইলেয়ার কি দ্বারা গঠিত? অসংখ্য ছোট ছোট ফসফোলিপিড অণু দ্বারা গঠিত। দেখো, এই একটা ফসফোলিপিড অণু, এই একটা ফসফোলিপিড, এই একটা ফসফোলিপিড। এবং এই ফসফোলিপিড অণুর মাথা, এই মাথা আছে, এটাকে বলা হয় হচ্ছে হেড, এটাকে আমরা বলি হেড। এবং হেডটা হইতেছে পানি আকর্ষী, এই জন্য এটাকে বলা হয় পোলার হেড। পোলার হেড কি বলছি? এটা টাইপটা কি? হাইড্রোফিলিক, মানে পানি আকর্ষী, হাইড্রোফিলিক, হাইড্রোফিলিক বা পানি আকর্ষী, পানি আকর্ষী। কিন্তু তুমি যদি একটু চিন্তা করো, এর ঠিক অপোজিট একটা করে লেজ আছে, একটা করে লেজ আছে, এটাকে বলা হইতেছে টেইল। এবং এই টেইলটা হইতেছে নন পোলার। এই টেইলটা কি? নন পোলার টেইল। এই জন্য সে হচ্ছে পানি বিকর্ষী, পানি বিকর্ষী। কারণ আমরা জানি H2 একটা পোলার অণু। পানি বিকর্ষীর ইংলিশ নামটা কি? পানি বিকর্ষী ইংলিশ নাম হচ্ছে হাইড্রোফোবিক, হাইড্রোফোবিক। ঠিক আছে? টোটাল জিনিসটা বুঝো। তাহলে আমরা সর্বপ্রথম লিখতেছি প্রত্যেকটা কোষ ঝিল্লি আসলে ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত, দ্বিস্তরী ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত। প্রত্যেকটা ফসফোলিপিড বাইলেয়ারে অসংখ্য ফসফোলিপিড অণু থাকে, যার একটি পোলার হেড এবং একটি নন পোলার টেইল বিদ্যমান। এবং এই যে প্রত্যেকটা পোলার হেড, এই একটা পোলার হেড, এই একটা পোলার হেড, ঠিক আছে, এই আর একটা পোলার হেড, পোলারিটিটাকে একটু ভিন্ন রূপে দেখাইতেছি। এই পোলার হেড গুলার একটা হচ্ছে ঝিল্লির ভেতরের কোষের ভেতরের দিকে থাকে, আর একটা হচ্ছে কোষের বাইরের দিকে থাকে। তো এর যে মাঝখানে, এই মাঝখানে অসংখ্য প্রোটিন পথিত থাকে। কি বলছি? প্রোটিন পথিত থাকে। তো এই জিনিসগুলাই হচ্ছে মেমব্রেন প্রোটিন। তার মধ্যে একটা বড় প্রোটিন তুমি দেখতে পাইতেছো, যে জিনিসটা ঝিল্লির উভয় সারফেস ব্যাপ্ত, এই জিনিসটাকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল অর্থাৎ ইন্টিগ্রেশন করছে, সংযোজন করছে উভয় সারফেস এবং অর্থাৎ উপর সারফেস এবং নিম্ন সারফেসকে, এই জন্য এটাকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন। এবং আর একটা প্রোটিন পাওয়া যায় যেটাকে আমরা বলি পেরিফেরাল প্রোটিন। এটা সাধারণত নিচের সারফেসে থাকে এবং ফসফোলিপিড অণুর মাঝখানে থাকে, উভয় সারফেস ব্যাপ্ত না, শুধুমাত্র নিচের সারফেসে থাকে। এটাকে আমরা বলি পেরিফেরাল প্রোটিন, পেরিফেরাল
প্রোটিন। কখনো কখনো এটা উপরের সারফেসেও থাকতে পারে, ঠিক আছে, উপরের সারফেসেও থাকতে পারে। এবং আরেক ধরনের প্রোটিন থাকে যেটা প্রকৃতপক্ষে এই ফসফোলিপিড অণুগুলোর সাথে লেগে থাকে। এই এই প্রোটিনগুলোকে আমরা বলি লিপিড সম্পৃক্ত প্রোটিন। কি বলি? লিপিড সম্পৃক্ত প্রোটিন। এই টোটাল 3 ধরনের প্রোটিন, মেমব্রেন প্রোটিন আমরা পাই। তাহলে কয় ধরনের প্রোটিন পাই? 3 ধরনের। এটা মাথায় রাখো, যদি প্রশ্ন হয় কোষঝিল্লিতে কয় ধরনের প্রোটিন পাওয়া যায়, আমরা কি বলবো? 3 ধরনের। কি কি প্রোটিন? ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন। এখন একটা জিনিস মাথায় রাখবে, এই ইন্টিগ্রাল প্রোটিন আসলে প্রোটিনের কাজটা কি? 3টা কাজ, 5টা কাজ দিয়ে আছে তো বইতে, 3টা কাজ মাস্ট মুখস্থ রাখতে হবে। 1 নাম্বার, এই প্রোটিনগুলো আসলে কি দেখো তো, এটা একটা একটা আমার আবরণ না? তাহলে এই উভয়, এই পাশের থেকে যদি কোনো পদার্থ ভেতরের দিকে আসতে হয়, সে বললাম ফসফোলিপিড অণুর মধ্য দিয়ে অধিকাংশই আসতে পারে না। যেগুলি লিপিডে অদ্রবীভূত, তারা কি লিপিডে ভেতর প্রবেশ করতে পারবে? পারবে না। প্রকৃতপক্ষে ইন্টিগ্রাল প্রোটিনটা হচ্ছে একটা ফাঁপা নলাকার গঠন। কি বলছি? ফাঁপা নলাকার গঠন। তুমি ধরো উপর থেকে নিচে, একটা প্রাচীরের উপর থেকে নিচে যদি নল দিয়ে দাও, সেই ক্ষেত্রে যে স্ট্রাকচারটা হবে, এই ইন্টিগ্রাল প্রোটিনও ঠিক সেম। ধরো এখানে একটা এ অণু, সেই এ অণুটা এই ইন্টিগ্রাল প্রোটিনের মধ্য দিয়ে চলে আসতে পারে। অর্থাৎ আমি তোমাকে বুঝাইতেছি, এই ইন্টিগ্রাল প্রোটিনটা হইতেছে বিভিন্ন অণুর ক্যারিয়ার। ক্যারিয়ার মানে তো বুঝো, ক্যারিয়ার বললাম এই ক্যারিয়ার না যে তোমার ক্যারিয়ার সম্ভাবনা কি, ক্যারিয়ার বলতে বাহককে বুঝাইতেছি। বাহক অথবা কি হিসেবে কাজ করে? চ্যানেল হিসেবে কাজ করে। চ্যানেল বা মাধ্যম হিসেবে কাজ করে, ঠিক আছে, মাধ্যম হিসেবে কাজ করতেছে কি ইন্টিগ্রাল প্রোটিন। আবার কখনো কখনো এই ইন্টিগ্রাল প্রোটিনের উপরের পার্টে যে লিপিড সম্পৃক্ত পার্ট প্রোটিনগুলো আছে, লিপিড সম্পৃক্ত প্রোটিন বা উপরের দিকে যদি কখনো পেরিফেরাল প্রোটিন থাকে, তারা অন্যতম একটা রিসেপ্টর হিসেবে কাজ করে। রিসেপ্টর হিসেবে কাজ করে। রিসেপ্টর বুঝো? রিসেপ্টর কি জিনিস? যে রিসিভ করবে। কি রিসিভ করবে? ধরো আমরা বিভিন্ন ড্রাগস নেই, তাই না? যেরকম একটা নাপা ড্রাগস, তারপরে ধরো আমরা বিভিন্ন ধরনের হরমোন আমাদের দেহের মধ্যে আছে, তাই না? হরমোন। তারপর ধরো আমাদের বিভিন্ন, এই যে আমাদের স্নায়বিক উদ্দীপনাগুলা কি রিলিজ করে? নিউরো ট্রান্সমিটার। নিউরো ট্রান্সমিটার। এই সবগুলাকে কোষের মধ্যে প্রবেশের আগে সবগুলো আগে বাউন্ড হইতে হয়, কোষের উপরে বাউন্ড হইতে হয়। কোথায় হবে? এই লিপিড সম্পৃক্ত প্রোটিনে হবে। অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি যে এই যে মেমব্রেন প্রোটিনগুলোর অন্যতম একটা কাজ হইতেছে রিসেপ্টর হিসেবে কাজ করে। তাহলে 1 নাম্বার কাজ হইতেছে, আমরা বললাম কি, বাহক বা ক্যারিয়ার বা চ্যানেল বা মাধ্যম হিসেবে কাজ করে। 2 নাম্বার, 2 নাম্বার রিসেপ্টর হিসেবে কাজ করে। এবং 3 নাম্বার আর একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কখনো কখনো এই যে লিপিড সম্পৃক্ত প্রোটিন বা পেরিফেরাল প্রোটিনগুলা নিজেই এনজাইম হিসেবে কাজ করতে পারে। নিজেই কি হতে পারে? এনজাইম হিসেবে কাজ করতে পারে। নিজেই এনজাইম, আমরা সামনে পড়বো অল এনজাইমস আর প্রোটিনস। এনজাইম হইতে হলে প্রোটিন হওয়া বাধ্যতামূলক, কিন্তু প্রোটিন মানেই যে এনজাইম এরকম না, বাট অল এনজাইমস আর প্রোটিনস, এই কথা মাথায় রাখো। 3টা কাজ আমরা পাইছি আমাদের কোষ ঝিল্লি পড়ার সময়। যখন আমরা মেমব্রেন প্রোটিন লিখবো, তখন 3 প্রকার প্রোটিনের সাথে উভয় সারফেস ব্যাপ্ত কোনটা, শুধুমাত্র লিপিডের সাথে লাগে থাকে কোনটা, পেরিফেরাল প্রোটিন কি, এবং কোনটার কাজ কি দিয়ে দিব। এরপরে আসো আমাদের উপর সারফেস এবং নিচের সারফেস উভয় সারফেস ব্যাপ্ত কিছু কিছু কোলেস্টেরলের অণু দেখা যায়। কিছু কিছু কোলেস্টেরলের অণু দেখা যায়, ঠিক আছে। এই যে কোলেস্টেরল, এটা একটা কোলেস্টেরল অণু। এই জিনিসটা কি? একটা কোলেস্টেরল অণু। এই কোলেস্টেরলটা বিশেষ করে প্রাণী কোষে বেশি দেখা যায়। এটা একটা লিপিড জাতীয় পদার্থ হওয়ার পরেও এটা লিপিড না, এটি প্রকৃতপক্ষে একটা স্টেরয়েড। আমরা স্টেরয়েড কি জিনিস আমরা পরে পড়বো, স্টেরয়েড কি জিনিস আমরা পরে পড়বো। কোলেস্টেরল একটা স্টেরয়েড, তারপর টেস্টোস্টেরন একটা স্টেরয়েড, প্রোজেস্টেরন একটা স্টেরয়েড, বিভিন্ন স্টেরয়েড লাইক হরমোন টাইপ সামথিং। তাহলে এই কোলেস্টেরলের কাজটা আসলে কি বুঝো? এই কোলেস্টেরলটা থাকার কারণে কোষ ঝিল্লিটা একটা ফ্লুইডিটি পায়। ফ্লুইডিটি পায়। তাহলে আমি যদি প্রশ্নটা এইভাবে করি, এটা অ্যাডমিশনের প্রশ্ন যদিও, যে কোষ ঝিল্লির ফ্লুইডিটি বা তারল্যতা রক্ষা করে কে? উত্তর কি হবে? কোষ, সরি, উত্তর কি হবে? কোলেস্টেরল। আর একটা জিনিস আমি লিখছিলাম, সেটা হচ্ছে কখনো কখনো দেখা যায়, কখনো কখনো দেখা যায়, কোন কালার কোন কালার? লাল কালারই নেই। কখনো কখনো দেখা যায় কিছু চিনির একটা স্তর এই লিপিডের সাথে সংযুক্ত থাকতে পারে। আবার
এই প্রোটিনের সাথে সংযুক্ত থাকতে পারে, একটা চিনির স্তর। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা, যারা চিনি মানেই হচ্ছে শর্করা, শর্করা মিন্স হচ্ছে গ্লাইকো, শর্করা মানে কি গ্লাইকো, এই কথাটা মাথায় রাখো, শর্করা মানে হচ্ছে গ্লাইকো। আচ্ছা, শর্করা মানেই হইতেছে গ্লাইকো, গ্লাইকো। তাহলে যে লিপিডের সাথে সংযুক্ত সেটা হবে গ্লাইকোলিপিড। লিপিডের সাথে সংযুক্ত শর্করার একটা চেইন বা শর্করার একটা শৃঙ্খল, শর্করা তো আসলে চেইন হিসেবে থাকে, দড়ির মতো একটার পর একটা অনুমিলিত হয়ে থাকে, যেরকম সেলুলোজ আমরা পড়ছি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে গ্লাইকোলিপিড। আর যেই শর্করাটাই প্রোটিনের সাথে সংযুক্ত তাকে আমরা বলতেছি গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন। এবং এই যে গ্লাইকোলিপিড, এই যে গ্লাইকোলিপিড, এই গ্লাইকোলিপিড আর এই হইতেছে আমার ধরো গ্লাইকোপ্রোটিন, এই দুইটা যুক্ত হয়ে তৈরি করে একত্রে, এদেরকে বলা হয় হইতেছে গ্লাইকোক্যালিক্স। কি জিনিস? গ্লাইকোক্যালিক্স। তাহলে গ্লাইকোক্যালিক্সের সংজ্ঞা যদি আসে, তুমি লিখবা গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনকে একত্রে গ্লাইকোক্যালিক্স বলা হয়। আর গ্লাইকোলিপিড কাকে বলা হয়? গ্লাইকোলিপিড হচ্ছে লিপিডের সাথে সংযুক্ত একটি বিশেষ চিনির শৃঙ্খল বা চিনির স্তর। কোষ প্রাচীরের উপরে একটা চিনির স্তর, কোনটি? গ্লাইকোক্যালিক্স। যদি প্রশ্নটা হয় কোষ প্রাচীরের উপরে, সরি কোষ ঝিল্লির উপরে, কোষ ঝিল্লির কিসে উপরে একটি চিনির স্তর, কোনটি? এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। উত্তর কি হবে? গ্লাইকোক্যালিক্স। এবং অন্যতম গ্লাইকোক্যালিক্সের কাজটা কি জানো? এই গ্লাইকোক্যালিক্সের অন্যতম একটা কাজ হইতেছে সে কোষের চিহ্নিত কারক হিসেবে কাজ করে। কোষের চিহ্নিত কারক, চিহ্নিত কারক মানে কি? রিকগনাইজার, রিকগনাইজার হিসেবে কাজ করে। অর্থাৎ একটা সেল তুমি যদি আমাকে দাও, আমি সেলটা কালচার করে তার উপরস্থিত একটা চিনির যে স্তর গ্লাইকোক্যালিক্স, এটা আমি দেখব। এটা দেখে আমি বুঝতে পারবো যে সেটা আসলে কোথাকার কোষ, সেটা কি যকৃতের কোষ না কিডনির কোষ না ব্রেনের কোষ, এই জিনিসটা আমি দেখতে পাবো। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় চিহ্নিতকারক বা রিকগনাইজার। দ্যাটস অল অ্যাবাউট কোষ ঝিল্লি। যদি কোষ ঝিল্লি প্রশ্নটা আসে, তাহলে কোষ ঝিল্লিকে আমরা সর্বপ্রথম সুন্দর একটা চিত্র আঁকবো, এইভাবে চিত্রটা আঁকবো। এটা আরো অনেক সুন্দর করে আঁকা যায়। এখানে তুমি লিখবা একটু কোষের ভিতর, ঠিক আছে, এটা লিখবো হচ্ছে কোষের ভিতর, বা ব্র্যাকেটে লিখে দিলা সাইটোপ্লাজম। ঠিক আছে, ব্র্যাকেটে লিখে দিলা কি? সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। আর উপরের দিকে লিখে দিলা কোষের বাইরে অবস্থান করতেছে। ঠিক আছে, এখানে সুন্দর করে একটু দাগ দিয়ে দিলা, খুব সুন্দর করে। যা ছবিটা একটু সুন্দর করে আত্মস্থ করতে চাও, নিজে কয়েক দুইবার আঁকলেই এই ছবিটা খুবই ইজি সুন্দর করে আঁকা যায়। অনেকে একটু বকরা চকরা করে ফেলায়, ভেবা চাকা হয়ে ফেলায়, না, একটু সিম্পলি জিনিসটা দেখলে আঁকা হয়ে যায়। ঠিক আছে, আমার আঁকাটাও যে খুব খারাপ হয়েছে এরকম না, মোটামুটি সুন্দরই হয়েছে। এভাবে একটা ছবি দিব, আর যেই কথাগুলো আমি তোমাকে এতক্ষণ ধরে বললাম, যে কথাগুলো এতক্ষণ ধরে তোমাকে বললাম, সেই কথাগুলো যদি সুন্দর করে লিখে দিয়ে আসতে পারো, ইটস মোর দ্যান এনাফ। ঠিক আছে, ইটস মোর দ্যান এনাফ। তাহলে কোষ ঝিল্লির আমরা ভৌত গঠন সম্পর্কে জানছি, এখন আমরা কোষ ঝিল্লির রাসায়নিক গঠন সম্পর্কে একটু জানি। কোষ ঝিল্লির রাসায়নিক গঠন। কোষ ঝিল্লির রাসায়নিক গঠনে তুমি বুঝতেই পারতেছো, কোষ ঝিল্লিতে সবচেয়ে বেশি পরিমাণে যেই পার্টটা আছে সেটা হচ্ছে আমাদের লিপিড। এই লিপিডের পরিমাণ হইতেছে টোটাল 40%, টোটাল 40%। এবং আর একটা হচ্ছে আমাদের প্রোটিন, আর একটা হচ্ছে আমাদের প্রোটিন, প্রোটিনের পরিমাণ হচ্ছে 60%। কারণ প্রোটিন কণাগুলো অল্প সংখ্যায় হলো একটা সংখ্যার ভর অনেক হয়। এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, ফর এমসিকিউ, যে কোষ ঝিল্লিতে লিপিডের পরিমাণ কত, এবং আর একটা কি, কোষ ঝিল্লিতে প্রোটিনের পরিমাণ কত, 60%। আর একটা মাথায় রাখবা যে কোষ ঝিল্লি যেরকম, আমি তোমাকে একটু বলি, ইকোলি ব্যাকটেরিয়ার শুষ্ক জোনে 75% লিপিড, সবকিছু আমরা দাগাবো। এর মধ্যে কোষ ঝিল্লির মধ্যে যে লিপিড, এই লিপিড পাওয়া যায় হইতেছে 5 প্রকার। লিপিড পাওয়া যায় কয় প্রকার? 5 প্রকার। এই 5 প্রকারের মধ্যে একটা হইতেছে সরলতম, একটি সরলতম লিপিড,
লিপিডের আবার অনেক শ্রেণীবিন্যাস আছে, আমরা যখন কোষ রসায়ন করব তখন দেখব যে সরল লিপিড, উদ্ভূত লিপিড, যৌগিক লিপিড এটসেট্রা। আর বাকি চারটাই হচ্ছে জটিল লিপিড, ঠিক আছে? বাকি চারটি কি প্রকৃতির? জটিল প্রকৃতির। এই সরল লিপিডের মধ্যে অন্যতম একটা নাম হইতেছে ফসফোটাইডিক অ্যাসিড। ফসফোটাইডিক অ্যাসিড। আর জটিল লিপিডের মধ্যে অন্যতম হইতেছে লেসিথিন। অন্যতম কি? লেসিথিন। এই কথাটা আমাদের মুখস্থ রাখতে হবে। দুইটা কথা, যে আমাদের লিপিড কয় প্রকার? 5 প্রকার। সরলতম কোনটা? ফসফোটাইডিক অ্যাসিড। আর বাকি চারটাই জটিল, যার মধ্যে লেসিথিন হচ্ছে প্রধান। এটুকু যদি দিতে পারো তাইলেই মোর দ্যান এনাফ। ওকে, আমাদের কোষ ঝিল্লির মধ্যে আসলে সেরকম আর কি পড়া আছে? অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে কোষ ঝিল্লির কাজ। কাজটাও আমরা বই দেখেই পড়বো। তার আগে আমি কাজের জন্য আমি তোমাকে জাস্ট কিছু জিনিস পয়েন্ট নোট করবো। আমি যখন লিখবো একটা গল্প বলবো, একটা কাজগুলা সহজে মুখস্থ করার জন্য একটা গল্প বলবো, গল্প শুনো। আশা করি এটা লেখা হয়েছে, মুছা দিই। কোষ ঝিল্লির কাজ। কোষ ঝিল্লির কাজ বলতে আসলে আমরা কি বুঝি? কাজ বলতে আমরা বুঝি একটা গল্প। আমি বুঝি একটা গল্প। কি গল্প? ধরো একটা বৃহৎ, তুমি কোনো দেশের রাজা বা তুমি কোনো দেশের রানী, একটা বৃহৎ শক্তিধর রাষ্ট্র তোমাকে অ্যাটাক করছে। রাষ্ট্রটা কিরকম আমি বলছি? বৃহৎ শক্তিধর। এক নাম্বার আমি একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে বৃহৎ শক্তিধর রাষ্ট্র তোমাকে অ্যাটাক করছে, তার মানে তোমার রাষ্ট্রের মধ্যে একটা প্রতিকূল অবস্থা সৃষ্টি হয়েছে, প্রতিকূল অবস্থা তৈরি হয়েছে। বুঝো কথাগুলা। ফলে তুমি কি করলা? প্রতিকূল অবস্থা যেহেতু তৈরি হয়েছে, তুমি তোমাদের সব মন্ত্রীদেরকে নিয়ে বসলা, একটা বসে সভা করলা, এবং সভা করে কি হইতেছে? সবার সভা করে মন্ত্রী ঠন্ত্রী, তোমার সব সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সবকিছুর মধ্যে একটা সমন্বয় ও নিয়ন্ত্রণ তুমি তৈরি করলা। সমন্বয় ও নিয়ন্ত্রণ তুমি তৈরি করলা, যে নিয়ন্ত্রণের কারণে বাইরের যে রাষ্ট্রটা অ্যাটাক করতেছে তার সম্পর্কে তুমি তথ্য নিলা। ঠিক আছে? তথ্য নিলা, এবং তথ্যটা কি করতে হবে? বিভিন্ন জায়গায় পাস করতে হবে, সেনাবাহিনী, বিমান বাহিনী, আর্মি, সাধারণ মানুষ। অর্থাৎ তথ্যটাকে তোমাকে সংবহন করতে হবে। এই জিনিসটা বুঝো। এবং সবকিছু করার পরে তোমাকে অন্যতম একটা গুরুত্বপূর্ণ কথা হইতেছে, এই সংবহন করার পরে লাস্টের দিকে একটা কথা তুমি পাবা, অ্যাটাক তো করতে হবে, তাই না? তোমার যে অ্যাটাক করতেছে তারপরে তো অ্যাটাক করে। তাহলে এই যে গল্পটা একটু মাথায় রেখো, যে একটা বৃহৎ শক্তিধর রাষ্ট্র, একটা বৃহৎ শক্তিধর রাষ্ট্র একটা বৃহৎ শক্তিধর রাষ্ট্র অ্যাটাক করছে তোমারে। একটা বৃহৎ শক্তিধর রাষ্ট্র অ্যাটাক করছে, তোমার মধ্যে প্রতিকূল অবস্থা তৈরি হয়েছে। তার মধ্যে তোমার সমন্বয় নিয়ন্ত্রণ তৈরি করতে হবে, তোমার বিভিন্ন ধরনের তথ্যের সংবহন প্রয়োজন হবে। তাহলে এখন আসো, জিনিসটা আসলে কি আমি তোমার এতদিন ধরে কি বুঝাইলাম। আসো আমাদের টোটাল কোষ ঝিল্লির মধ্যে আমরা একটু এখন বই ঢুকায় পড়ি। ঠিক আছে? এখন একটু বই ঢুকায় পড়ি। আসো, আমাদের মূল পড়াটা শেষ। আমাদের প্রথম এবং প্রধান এইখানে একটা লাইনই লাগবে, দাগায় ফেলায়ও। আমি দাগানোর সাথে সাথে শুরু করি। আমাদের এই ফ্লুইড মোজাইক মডেল এই পাশে লিখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সিকিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সিকিউ। ঠিক আছে? এখানে উপর থেকে আসলে সেরকম কিছু পড়ার নাই। সেরকম কিছু পড়ার নাই। ইউনিট মেমব্রেন, হাইপোথিসিস, টেসিস আছে, এগুলি তোমরা দেখলেই পারবা। আমরা ফ্লুইড মোজাইকে যাব সরাসরি, ফ্লুইড মোজাইক মডেলে সরাসরি চলে যাই। তাহলে সর্বপ্রথম তোমাকে এই জিনিসটা লাগবে যে ফ্লুইড মোজাইক মডেল প্রদান করেন কে? এস.জে. সিঙ্গার এবং জি.এল. নিকলসন। সিঙ্গার এবং নিকলসন কথাটা তোমাদের মাথায় রাখলেই হবে। এবং এই জন্য 1972 সালে দেয়। ঠিক আছে? 1972 সালে মডেল প্রস্তাব করেন। এর অপর নাম একটা আছে, এর অপর নাম হইতেছে হিমোশৈলী মডেল বা আইসবার্গ মডেল। ঠিক আছে? আর দাগানো বই আমি আজকে পোস্টে কমেন্টে দিয়ে দিব, সম্পূর্ণ বই আমার দাগানো আছে, আমি তোমাকে দিয়ে দিব, সমস্যা নাই।
এখন দেখো ফ্লুইড মোজাইক মডেল কোষঝিল্লি গাঠনিক নিম্নরূপ। প্রথমেই পাবো হচ্ছে আমরা ফসফোলিপিডের একটা বাইলেয়ার, যেটা আসলে প্রকৃতপক্ষে 2 স্তর বিশিষ্ট এবং ফসফোলিপিড অণু দ্বারা গঠিত। প্রতিটি ফসফোলিপিড অণুতে এক অণু গ্লিসারল থাকে এবং গ্লিসারলের সাথে 2টি নন পোলার ফ্যাটি অ্যাসিড চেইন থাকে এবং একটি ফসফেটের মাথা। বিষয়টাকে আমি তোমাদের বুঝাই। গ্লিসারলটা হচ্ছে লিঙ্ক হিসেবে কাজ করে। গ্লিসারল তো একটা অ্যালকোহল টাইপের অণু, রাসায়নিক অণু। যদি সেটাকে একটু গাঠনিকভাবে দেখাই, এই ধরো একটা মাথা, এটা হচ্ছে আমার একটা ফসফেট হেড। এই ফসফেট হেড আর এই ধরো হইতেছে আমার চেইন, ফ্যাটি অ্যাসিড চেইন। এই ফ্যাটি অ্যাসিড চেইনের মধ্যবর্তী স্থানে লিঙ্কার হিসেবে কাজ করে, এটা হচ্ছে আমার ফ্যাটি অ্যাসিড, এটা ফ্যাটি অ্যাসিড। এই লিঙ্কার হিসেবে কাজ করে হচ্ছে গ্লিসারল। ঠিক আছে, আশা করি বুঝতে কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এখান থেকে সেই জিনিসটা লাগবে যেটা বলছিলাম আগেই, যে মেমব্রেনে 40% আমাদের কি লাগবে, লিপিড লাগবে এবং 60% প্রোটিন লাগবে। আচ্ছা আসো, ফসফোলিপিড বাইলেয়ার হলো অ্যামফিপ্যাথিক। অ্যামফিপ্যাথিক মানে কি, তোমরা পড়ছো না অ্যামফিবিয়া মানে কি, উভচর, মানে উভধর্মী। উভধর্মী কেন উভধর্মী? কারণ এই ফসফোলিপিড বাইলেয়ারে একই সাথে হেডটা হইতেছে আমাদের পোলার হেড আর লেসটা হইতেছে নন পোলার, অর্থাৎ পোলার এবং নন পোলার একই সাথে থাকে বলে এটাকে বলা হয় উভধর্মী। এই যে ছবিটা, এই ছবিটা একটা 3 স্টার সিকিউ লিখে দিছি আমি, কারণ এটা ছবিটা খুব গুরুত্বপূর্ণ, প্র্যাকটিস করতে হবে। ওকে, আচ্ছা আসো এর পরের পৃষ্ঠায় আসি। এর পরের পৃষ্ঠায় আমাদের লাগবে হচ্ছে মেমব্রেন প্রোটিন। সরাসরি চলে আসছে মেমব্রেন প্রোটিন। ওকে, মেমব্রেন প্রোটিনে আসো। মেমব্রেন প্রোটিন কয় ধরনের, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এবং কি কি প্রোটিন আছে নামগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। আমি মনে রাখতাম যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দ্বারা ইন্টিগ্রাল প্রোটিন, 1 নম্বর ইন্টিগ্রাল প্রোটিন। পি তে হচ্ছে পেরিফেরাল প্রোটিন। এল তে হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। এল তে কি, লিপিড সম্পৃক্ত প্রোটিন। এখন দেখো এই যে মেমব্রেন প্রোটিনের কাজগুলো আমি তোমাকে বলছিলাম না যে হরমোন, আসলে এই কাজগুলো একটু বুঝি, এই কাজগুলো একটু বুঝি। আহ, আহ, আচ্ছা একটু দাঁড়াও, আজকেও কি ঝাপসা হয়ে যাইতেছে নাকি? আমার একটু জানাও তো। তুরা দেখতেছো, জোবাই দেখতেছো, আজকেও কি ঝাপসা হয়ে যাইতেছে? আজকেও কি ঝাপসা হয়ে যাইতেছে নাকি, একটু দেখ বলো তো আমার কমেন্টে। ওকে, না সৌরভ বলছে না, ঠিক আছে, ফাইন। আচ্ছা, আমাদের এখন জিনিসটা একটু, এই কাজগুলো একটু বুঝি। হরমোন, নিউরোট্রান্সমিটার, রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস ইত্যাদির জন্য রিসেপ্টর হিসেবে কাজ করে। তুমি এত কিছু সব ভুলে যাও, এটা আস্তে আস্তে পড়তে পড়তে তুমি বুঝবা যে হরমোন, নিউরোট্রান্সমিটার, রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস কি। সাইটোসিস মিন্স হচ্ছে, সাইটোসিস বলতে কি বোঝায় জানো? গ্র্যাব করা, কোনো কিছু খাওয়া বোঝায়। সেল যখন খায় তখন সেটাকে আমরা বলি হচ্ছে সাইটোসিস। আর এন্ডো মানে ভেতরে, ঠিক আছে। যখন রিসেপ্টর মেডিয়েটেড, মানে মেডিয়েটেড মানে হচ্ছে সাহায্যে, রিসেপ্টর সাহায্যে, আর রিসেপ্টর মানে হচ্ছে যে রিসিভার, এই রিসেপ্টরের সাহায্যে যদি সে খাওয়া দাওয়া গ্রহণ করে, কোনো খাদ্য অণু ভেতরে প্রবেশ করায়, তখন সেটাকে বলা হয় রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস। এগুলি কিচ্ছু লাগবে না ভাই, আস্তে আস্তে এগুলি বুঝে যাবা। আপাতত শুধু মনে রাখো রিসেপ্টর হিসেবে কাজ করে কে, মেমব্রেন প্রোটিন। 2 নাম্বার, বিশেষ চ্যানেল, যেটাকে আমি বলছি চ্যানেল, পাম্প, ক্যারিয়ার, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে বিভিন্ন অণু আয়ন ইলেকট্রন ট্রান্সপোর্ট করে। এই যে জিনিসটা কথা, এনজাইম হিসেবে কাজ করে, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এখান থেকে তোমাকে কি এমসিকিউ পড়বে জানো, নিচের কোনটি কোষ ঝিল্লির কাজ নয়? মেডিকেল এভাবে কোশ্চেন করে, একটা জিনিস লাগায় দেয়, সেটা হচ্ছে এনজাইম হিসেবে কাজ করে না। আর এখানে একটা কথা আছে, সেল মেমব্রেনে অবস্থিত মেমব্রেন বাউন্ড এনজাইম অ্যাডেনাইলেট ক্যাটালেজ এটিপি থেকে সাইক্লিন এমপি সংশ্লেষণ করে। এগুলি তোমাদের মাথার মধ্যে এখন যদি আমি পড়াই, সব মানে ভেদ করে চলে যাবে, দরকার নাই, এটা আমরা আস্তে আস্তে পড়বো, সমস্যা নাই। টিস্যু অঙ্গের কোষ গ্রুপের সাথে শক্তভাবে ধরে রাখে ও কোষের সাথে সংযুক্তি রক্ষা করে। কতক প্রোটিন সাইটোস্কেলেটনের সাথে সংযুক্ত হয়ে স্থির অবস্থান হয়ে থাকে। এগুলি আমরা আস্তে আস্তে বুঝবো, এত বুঝার এখন প্রথমেই দরকার নাই। গ্লাইকোক্যালিক্স কি আছে বুঝাই দিছি, কোলেস্ট্রল কি আছে বুঝাই দিছি। এইখানে একটা কথা আছে, সেটা আসলে আমরা একটু পড়ি, সেটা হচ্ছে হোয়াট ইজ ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। হোয়াট ডু আই মিন বাই ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, এই জিনিসটা আমাদের বইতে ঠিকভাবে নাই। তো ধরো আমরা একটু পড়াশোনার মধ্যে ঢুকি। ধরো
ওয়েট। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। কতক্ষণ লাগবে আর? আমার তো ক্লাস এখনো শেষ হয় নাই। 5 মিনিট দাঁড়ান, 5 মিনিট দাঁড়ান, 5 মিনিট দাঁড়ান। শেষ হয়ে গেছে প্রায়। ওকে। আহ আসো, 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 আসো। দাঁড়াও। সেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা কি? দেখো, এইটা ধরো একটা ফসফোলিপিড অণু এইভাবে অবস্থান করে, তাই না? এইভাবে অবস্থান করে। ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা এইভাবে অবস্থান করে। তো এই ফ্লিপ ফ্লপ মুভমেন্ট এখানে একটা অবস্থান করতেছে, ধরো এখানে একটা এনজাইম থাকে। এরপরে ধরো আবার কিছু অণু, এখানে আর একটা এনজাইম থাকে ওই কোষ ঝিল্লির মধ্যেই, ঠিক আছে? কোষ ঝিল্লির মধ্যে এখানে আবার আর একটা এনজাইম থাকে। তো সাপোজ একটা জিনিস মাথায় রাখবা, পড়তেছি কি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, বুঝো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হচ্ছে এখানে একটা এনজাইম থাকে যার নাম হচ্ছে ফ্লিপেজ, এখানে একটা এনজাইম থাকে যার নাম হচ্ছে ফ্লপেজ, এবং এখানে আর একটা এনজাইম থাকে যার নাম হচ্ছে স্ক্র্যাম্বলেস, SCRAMBLASE। ঘটনাটা কি ঘটে? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলতে কি বুঝি? ধরো উপরের একটা ফসফোলিপিড অণু যদি নিচের দিকে চলে আসে, সেটাকে আমরা বলে হয় ফ্লিপ মুভমেন্ট। সেটাকে আমরা বলি কি? ফ্লিপ মুভমেন্ট। আর ধরো এই পাশে আর একটা অণু আছে, তো এই অণুটা কি করলো, নিচের থেকে যদি কোনো অণু উপরের দিকে উঠে যায় তখন আমরা সেটাকে বলি হচ্ছে ফ্লপ মুভমেন্ট। সেটাকে আমরা কি বলি? ফ্লপ মুভমেন্ট। এই দুইটাকে একত্রে বলা হয় হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। অর্থাৎ কোন একটা ফসফোলিপিড অণুকে তুমি যখন আপার লেয়ার থেকে লোয়ার লেয়ারে আর বা লোয়ার লেয়ার থেকে আপার লেয়ারে আনবা, সেটাকে আমরা বলি হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এর জন্য আমাদের তিনটা এনজাইম লাগে। একটা হচ্ছে ফ্লিপেজ, মাথায় রাখবা ফ্লিপে কি আছে? আই আছে। আই মিন্স কি? আই মিন্স ইন। তাহলে যখন আউটার থেকে ইনে যাবে সেটা হচ্ছে ফ্লিপ মুভমেন্ট, এবং সেখানে কোন এনজাইম কাজ করবে? ফ্লিপেজ এনজাইম। এই ফ্লিপেজ এনজাইমটা এই উপরের যে কোনো একটা ফসফোলিপিড অণুকে নিচের দিকে নিয়ে আসবে। আর ফ্লপ, ফ্লপে কি আছে? ও আছে। ও মিন্স কি? ও মিন্স হচ্ছে আউট। অর্থাৎ এই ধরো এইখান থেকে একটা ফসফোলিপিড অণু এই ফ্লপেজ এনজাইম উপরের দিকে নিয়ে যাবে। সে কোন কোন এনজাইম উপরের দিকে নিয়ে যাবে? ফ্লপেজ। আর স্ক্র্যাম্বলেস যেটা, স্ক্র্যাম্বলেস একই সাথে উপর থেকে নিচেও নিয়ে আসতে পারে, আবার নিচ থেকে উপরেও নিয়ে আসতে পারে। এইভাবে তিনটা এনজাইমের মাধ্যমে একটা ফসফোলিপিড অণু উপর থেকে নিচে, নিচ থেকে উপরে ওঠা নামাকে বলা হয় হতেছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। আসো আমরা এখান থেকে কোষঝিল্লির রাসায়নিক উপাদানের মধ্যে ঢুকে যাই। কোষঝিল্লির রাসায়নিক উপাদানের মধ্যে যে জিনিসটা আমাদের একটু পড়তে হবে সেটা হচ্ছে এইভাবে। দেখো, 1 নাম্বার কথাটা আমাদের যেটা লাগবে, যে এই জায়গাটা খেয়াল করো, কোষঝিল্লির রাসায়নিক গঠনে, কোষঝিল্লির রাসায়নিক গঠনে মোট শুষ্ক ওজনের মোট 75 ভাগী লিপিড। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট এমসিকিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। এবং নিচের দিকে যে কথাগুলো বললাম, লিপিড প্রধানত ফসফোলিপিড হিসেবে থাকে। ইতিমধ্যে 5 রকমের ফসফোলিপিড, কয় ধরনের? 5 রকমের ফসফোলিপিড শনাক্ত করা হয়েছে। সবচেয়ে সরল ফসফোলিপিড হলো ফসফোটাইডিক অ্যাসিড, ফসফোটাইডিক অ্যাসিড, এবং অন্য 4টি জটিল প্রকৃতির। জটিল ফসফোলিপিডের মধ্যে লেসিথিন প্রধান। আর ফসফোলিপিডের অর্ধেকের বেশি কি লেসিথিন, কোন কোন ক্ষেত্রে আরএনএ থাকে। এখান থেকে একটা প্রশ্ন হয় এমসিকিউ, পেঁয়াজের কোষ ঝিল্লিতে কি থাকে? কি পাওয়া যায়? আরএনএ পাওয়া যায়। দ্যাটস ইট, আর কোনো কথা নাই, আর কোনো কথা নাই। এরপরে যেই পার্টটা আছে, এরপরে যেই পার্টটা আছে সেটা হইতেছে আমাদের এই জিনিসটা খেয়াল করো। এই কাজ, এই কাজটা বললাম আমি অলরেডি সুন্দর করে বুঝাই দিছি। দেখো এদিক তাকাও। 1 নাম্বার কাজ, কোষের সব বস্তুকে ঘিরে রাখে। ট্রু। আমি বলছিলাম তোমাকে অ্যাটাক করছে, তাহলে কি একটা অবস্থা হয়েছে? প্রতিকূল অবস্থা সৃষ্টি হয়েছে। এবং তোমার এই প্রতিকূল অবস্থা রক্ষা পেতে মধ্যবর্তী তোমার দেশের মধ্যে নিয়ন্ত্রণ এবং সমন্বয় প্রয়োজন। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমার দেশের অবকাঠামোটা সঠিক হওয়া দরকার।
এবং বাইরে থেকে ভেতরে এবং ভেতর থেকে বাইরে জানো বিভিন্ন তথ্য আদান প্রদান তুমি করতে পারো দেশের, সেই ব্যবস্থা তোমাকে করতে হবে যুদ্ধের মধ্যে। এবং তোমার যে অ্যাটাক করছিল সেটা একটা বৃহৎ রাষ্ট্র, মনে পড়ে কি? এবং বৃহৎ রাষ্ট্রের বিভিন্ন রকম তথ্য তোমাকে লাগবে, তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে। এবং এই সংকটকালীন মুহূর্তে, যেমন বর্তমানে কিছুদিন এই যে আগস্ট মাস গেল, জুলাই মাস গেল, সংকটকালীন মুহূর্তে আমরা কি ছিলাম? সবার মধ্যে একটা বন্ধন বৃদ্ধি এবং চলন ছিল। এই জিনিসটাই বললাম কোষঝিল্লির বেলায় প্রযোজ্য। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন বস্তু আর পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তু গ্রহণ করে। দুইটা লাইন একদম ইজি, পড়লেই তুমি বুঝতে পারবা। দুইটা লাইন একদম ইজি, পড়লেই বুঝতে পারবা। কোষের বাইরে এনজাইম এবং অ্যান্টিজেন ক্ষরণ করে। ওই যে আমি লাস্টে একটা কথা বলছিলাম, তোমাকে তো অ্যাটাক করতে হবে। বাইরের একটা রাষ্ট্র তোমাকে, তোমার রাষ্ট্রকে অ্যাটাক করছে, তো তোমার তো অ্যাটাক করতে হবে। কি দিয়ে অ্যাটাক করবা? এই যে এই জিনিসটা, এনজাইম এবং অ্যান্টিজেন দিয়ে অ্যাটাক করবা। কোষের বাইরে থেকে নিউরোট্রান্সমিটার, হরমোন ইত্যাদি রূপে তথ্য সংগ্রহ করে স্নায়ু উদ্দীপনা সংবহন করে। এই কথাটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এই কথাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং লাস্ট অফ অল যেই কথাটা আমি বারবার লিখে দিছি, গ্লাইকোক্যালিক্স কোষের শনাক্তকারী হিসেবে কাজ করে। নিচের দিকে চারটা পার্ট আছে, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। মাইক্রোভিলাই কি জিনিস, ডেসমোসোম কি জিনিস, পিনোসাইটিক ভেসিকল কি জিনিস, ঠিক আছে? আর কোষ প্রাচীর ও কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য, এটা ছোটবেলার কথা, খুবই ইম্পর্টেন্ট ফর খ, খুবই ইম্পর্টেন্ট ফর খ, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট ফর খ, এটা পড়লেই পারবা। একটা জিনিস একটু দেখবা, একটা জিনিস একটু দেখবা, সেটা হচ্ছে কাজ। প্রধান কাজ হলো কোষের আকার আকৃতি নিয়ন্ত্রণ এবং কোষকে দৃঢ়তা প্রদান। কার? কোষ প্রাচীরের। আর কোষ ঝিল্লির প্রধান কাজ হলো ভেতর এবং বাইরের বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করা, বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করা। দেখো চলাচলের ল আছে, চলাচলের ল আছে, কোষ ঝিল্লিতে ল আছে। আর আকার আকৃতি সবসময় প্রাচীরই নিয়ন্ত্রণ করে, আমরা সবার জিনিস। আর একটা আছে অলংকার। গৌণ স্তরে আমরা পড়ছি না কোষ প্রাচীরের সেকেন্ডারি স্তর, সেখানে বিভিন্ন অলংকার দেখা যায়, কিন্তু কোষ ঝিল্লিতে কোনো অলংকার দেখা যায় না, কারণ কোষ ঝিল্লি একটা অর্ধ তরল পদার্থ, ঠিক আছে? তোমাদের পড়া এই পর্যন্তই, সরি, তোমাদের পড়া এই পর্যন্তই। আর সেরকম পড়া নাই, আর সেরকম পড়া নাই। আর এই পড়া পরবর্তীতে আমরা সাইটোপ্লাজম অঙ্গাণু পড়বো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এই পর্যন্তই। ওকে, আসসালামু আলাইকুম।